আমাদের শাস্ত্রে বলছে সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই হচ্ছে আমাদের উপনিষদের মন্ত্র। ঋষি বলছেন আমরা ছাত্র শিষ্য, সহনৌ অবতু। পরমেশ্বর আমাদের সহনৌ, একসঙ্গে, নৌ মানে আমাদের দুজনকে, শিক্ষক এবং ছাত্র দুজনকে একসঙ্গে পালন করুন। সহনৌ ভুনক্তু, রক্ষা করুন। সহনৌ ভুনক্তু, একসঙ্গে পালন করুন। সহ বীর্যং করবাবহৈ, আমাদের তুল্য বলশালী করুন। প্রত্যেকটি বিভাগে যারা কাজ করতেন তারা মনে করতেন বাড়ি থেকে যেই বেরোতেন তখন তাদের সেকেন্ড রুম হয়ে যেত আমাদের গার্লস কলেজ। মানে এটা কোনো আমাদের কাজকর্মের জায়গা ছিল না, আর একটা বাড়ি ছিল। আর সেই 5টা, পৌনে 5টার পরে সবাই যে যার বাড়িতে যেত। আর সব বিভাগে, বিজ্ঞান বিভাগ বা কলা বিভাগ, তখন তো আর কমার্সটাও, আর মর্নিং সেকশন তখন হয়ে গেছে। মর্নিং সেকশনের সঙ্গে আমাদের ডাইরেক্ট খুব যোগাযোগ ছিল না। অনেক বাগান, ফুল, মানে নেচারটা এত ভালো পেয়েছি। যখন শিমুল ফুল হতো লাল হয়ে যেত, যখন মানে ওই তুলোগুলো বেরিয়ে বেরিয়ে ছড়িয়ে পড়তো চারদিকে, একটা অন্য পরিবেশ ছিল। আর এখনকার অনেক ঘরোয়া ছিলাম আমরা। ওই আসানসোল গেলাম, বাস স্ট্যান্ডে নামলাম, দিয়ে রিক্সাকে বললাম আসানসোল গার্লস কলেজে যাবো। রিক্সা তো যাচ্ছি, শেষ হয়ে গেল সবে, শহর শেষ হয়ে গেল। তারপর ওই পোলো গ্রাউন্ড এলো। আমি বলছি এ কি সব শেষ, কোথায় কলেজ? তারপরে একটু বাড়িতে ঘুরে কলেজ পাওয়া গেল। এবং ভেতরের পরিবেশটা খুব সুন্দর ছিল। গার্লস কলেজ আমার স্মৃতিপটে একদম জল করে, কারণ এই কলেজে এসে আমি প্রথম রিয়েলাইজ করলাম যে স্বাধীনতা পেয়েও স্বাধীনতাকে ঠিক করে বজায় রেখে স্কুল কলেজ করা যায়। তখনকার সময়ে কলেজটা ছিল একটা বাড়ি, মানে আরেকটা বাড়ি। হস্টেল থেকে কলেজে যাওয়ার রাস্তাটা ছিল মোড়েম বেছানো, আর সেখানে ফুল ঝরে পড়ে থাকতো। আমার মা বলে তোরা কি ভালো জায়গায় থাকিস রে, ফুল ঝরে পড়ে আছে রাস্তার উপর দিয়ে তোরা যাচ্ছিস। আমরা তো ঘরেই জানলায় বসে চা খেতাম, আর ওইখানে পাখি চড়ে বেড়াতো সকালবেলায়। সেটা আমার খুব প্রিয় ছিল। মানে আমার যে হস্টেল না, তখন কোয়ার্টার হয়ে গেছে, কোয়ার্টারে ওই জানলায় বসে সকালবেলায় চা খেতাম। আর ওইখানে সব ওই যে পাখিগুলো একটু লুকিয়ে লুকিয়ে থাকে না, হাঁড়ি চাচা এসব, ওরা ওই সব হেঁটে হেঁটে বেড়াতো। নমস্কার, আপনারা জানেন আসানসোল গার্লস কলেজের 75তম বর্ষ 2025 সালে। আমরা আজ সেই কলেজের প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছি, এবং এই কলেজ নারী শিক্ষার যে বিবর্তন, সে বিবর্তনের এক অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল। 1947-এ দেশ স্বাধীন হচ্ছে, সেই সময় নারী শিক্ষার হার ছিল একেবারে তলানিতে, লেস দেন 10% ধরা যেতেই পারে। এবং সেখান থেকে আজ নারী শিক্ষার হার সারা ভারতবর্ষে 74% পৌঁছেছে। এবং এই যে বিবর্তন, সেই বিবর্তনে প্রথম প্ল্যানিং কমিশন তৈরি হচ্ছে। প্রশান্তচন্দ্র মহলানবিশ যে প্ল্যানিং কমিশনের এই পশ্চিমবঙ্গের সন্তান, যিনি অধিকর্তা, এবং পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে বি.আর. আম্বেদকরের তত্ত্বাবধানে সংবিধানের প্রস্তাবনা গ্রহণ করা হচ্ছে 1950 সালে। এবং এই মহেন্দ্রক্ষণে আমাদের এই শিল্পাঞ্চলে তৈরি হচ্ছে এক প্রাণের প্রতিষ্ঠান, যা আগামী দিনে নারী শিক্ষাকে তুলে ধরবে রাজ্য তথা ভারতবর্ষের আঙিনায়। আসানসোল গার্লস কলেজ, এই যে নামটা, এটা আমাদের কাছে না একটা অনন্য অনুভূতি, একটা আবেগ, একটা উচ্ছ্বাস, একটা ভালোবাসা, যাকে কেন্দ্র করে আমাদের সামগ্রিক জীবনটা পরিচালিত হয়। এবং আমি নিজেকে সত্যি ধন্য মনে করি যে এই আসানসোল শিল্পাঞ্চলের বুকে 1950 সালে যে কলেজ প্রতিষ্ঠিত হয় নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেরকম একটি কলেজের অংশ হিসেবে আমি রয়েছি। এবং আজ আমাদের কলেজ 75 বছর ধরে আসানসোল শিল্পাঞ্চলে নারীদেরকে তৈরি করছে এবং তাদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত করেছে।
এবং আপনারা সবাই জানেন, যারা এই কলেজের সাথে যুক্ত, যারা এই কলেজকে চেনেন না, আজকে আমাদের দৃষ্টি দিয়ে, এই কলেজের সকলের দৃষ্টি দিয়ে আমরা এই জার্নি শুরু করেছি। 1950 সালে যখন আপনারা শুনলেন যে নারী শিক্ষার যে উত্থাপন শুরু হয়, তার যে বীজটা নিহিত হয় সেটা কিন্তু আমাদের এই আসানসোল শিল্পাঞ্চলের বুকে এসে অঙ্কুরিত হওয়া শুরু করে, এবং সেই অঙ্কুরের সূচনা হয় আমাদের মণিমালা গার্লস স্কুলে। খুব কিছু সংখ্যক ছাত্রী নিয়ে আমাদের আসানসোল গার্লস কলেজের প্রথম সূচনা। মণিমালা গার্লস স্কুলকে ছাড়া আসানসোল গার্লস কলেজের ভাবনা চিন্তার মধ্যে আসেই না। আসানসোল গার্লস কলেজের একটা প্রচলিত নাম অনেক আগে ছিল মণিমালা গার্লস কলেজ। তার কারণ হচ্ছে মণিমালা স্কুলটা তো ওখানে খুব ভালো নামি স্কুল ছিল। সেই স্কুলের বিল্ডিংয়ে বোধহয় ওটা কিছুদিন হয়েছিল প্রথম যখন হয়, সেই জন্য আমি পুরনো প্যাকট্যাগ ডিপার্টমেন্টে দেখেছি যে মণিমালা গার্লস কলেজ লেখা, কিছুদিন তার নাম ছিল। তো আমরা কিন্তু অনেক দূর থেকেও সেই মণিমালা গার্লস কলেজের নাম জানতাম যে ওই কলেজটা খুব ভালো। একটা সময় আমি শুনেছি যে ওই মণিমালা স্কুলেরই একটা অংশ ছিল, পরবর্তীকালে আবার বিল্ডিং হয়েছে, স্পন্সর হওয়ার পর তারপর ওখানে শিফট হয়েছে। অঞ্জলিদি না থাকলে এই কলেজটা হতো না। সেই মণিমালা গার্লস কলেজের উপর দোতলার নিয়ে শুরু হয়েছিল, সেটাকে অঞ্জলিরাই আসানসোল গার্লস কলেজ করেছেন। উনি ছিলেন নীরব কর্মী, অত্যন্ত মানে নিজেকে গুটিয়ে রাখতেন, কোনো হম্বিতম্বি ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু তবু তাকে তিনি চুপচাপ, কোনোদিন কারো ব্যাপারে কোনো ইন্টারফেয়ারও করেননি। তিনি জানতেন যারা আছে, আর তিনি নির্বাচনও করতেন সেইভাবে। যারা আমরা কলেজটাকে পঠন পঠনের মধ্যে রেখেছিলাম, তিনি নির্বাচনও করতেন সেইভাবে, নিঃশব্দ সব কিছু। এক কথায় বলা যায় অঞ্জলিরা নিঃশব্দচারিণী, কর্মযোগী। অঞ্জলিদির কথায় একটা কথা তুমি বললে, কেউ কেউ বলেন তিনি খুব কড়া ছিলেন এবং তিনি খুব স্নেহময়ী ছিলেন। তা আমার কথা হচ্ছে যে কড়া এবং স্নেহময়ী এই দুটোর কম্বিনেশন যদি না হয়, তাহলে কোনো অভিভাবকের জায়গায় কেউ কি থাকতে পারবে? খালি স্নেহ দিলে তো ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, আর খালি কড়া হলেও ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। কাজেই তাদের ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, আবার তাদের ভালো দিকে কিসে কি হয় এটাও নজর রাখতে হবে। কাজেই মানে অঞ্জলিদের মধ্যে হ্যাঁ কখনো কখনো রেগে গেলে কাউকে কাউকে দু একটা কথা বলতেন, সেটা আমার পরে মনে হয়েছে এই কথাটা না বললেই পারতেন, সেটা আলাদা কথা, খুব সামান্য। কিন্তু মেয়েরা যাতে আপ টু ডেট থাকে, খেলাধুলোয় খুব উৎসাহ দিতেন। ওখানে ব্যাডমিন্টন কোর্ট ছিল, স্পোর্টসে রেগুলার যাওয়া ছিল। অঞ্জলিরাই খুব ভালো খেলতেন, ফুটবল নাই, ওই ভলিবল, এইসব বেসবল, এসবগুলো উনি খেলতেন। তো আমরা সেখান থেকে পেয়েছি। আর ব্যাডমিন্টন, উনি খুব ভালো টেনিস আর ব্যাডমিন্টন খেলতেন। অঞ্জলি দিদির কথা তো বলারই না, উনি যেভাবে একটা ছোট একটা মানে কলেজকে কতটা বড় করে তুলেছিলেন, ওটা তো একই সম্বন্ধে আমার কিছু মানে প্রচণ্ড শ্রদ্ধা ওই মানুষটার প্রতি আমার। মানে উনি না থাকলে কিন্তু এই কলেজটা এত ভালো হয়ে গড়ে উঠতে পারত। কাজেই মেয়েরা যাতে সব দিক থেকে পরিণত মনস্ক হয়ে উঠতে পারে, এইটা তার চিন্তার মধ্যে ছিল। এবং এই জন্য তার মানে এই নয় যে তিনি যে গল্পের বইটই পড়তে, কিচ্ছু বাধা ছিল না। লাইব্রেরি, এবং আমাদের হস্টেলেও একটা লাইব্রেরি ছিল, সব রকম বইপত্র যেটা দরকার হবে সেটা বললে আনিয়ে দেওয়া, সব কিছুই তার ছিল। কী করে স্নেহ বা কড়া, এইটা তার সম্পর্কে বলার ক্ষেত্রে আমি বলবো কলেজের কিভাবে উন্নতি হয় তিনি সারাক্ষণই এই কথাটা ভাবতেন। এটা হচ্ছে অঞ্জলি রায়ের বৈশিষ্ট্য বলে আমার মনে হয়। এইরকম প্রিন্সিপাল এখন তো থাকেন না, থাকা সম্ভব নয়। রাজনীতি এখন একটু যে চেহারে পৌঁছে গেছে, তাতে এভাবে কোনো ব্যক্তি নিজের মতো করে কোনো ইনস্টিটিউশন পরিচালনা করবেন এমন বোধহয় অবকাশ আর নেই। তারপরে এটা মনে পড়ছে, এটা বলছি, আমাকে উনি আলাদা করে একদিন ডেকেছিলেন, ডেকে বলেছিলেন তুমি এনসিসি নিচ্ছ? আরে হ্যাঁ। তখন বলে হ্যাঁ ঠিক আছে, আমি চাইছিলাম তুমি নাও। বলে যে কথাটা বলছিলেন সেটা আমি তখন মানে কী বলবো, অহংকার শোনাতে পারে, কিন্তু তিনি আমাকে বললেন তুমি তো পড়াশোনায় ভালো, তুমি যদি নাও তাহলে অন্য মেয়েরা বা তাদের গার্জেনরা বুঝতে পারবে যে পড়াশোনার সঙ্গে এটার কোনো বিরোধ নেই, কাজে তুমি নিলে তাদেরও একটা উৎসাহ হবে। এই রকমের ভাবনা কিন্তু তার ছিল। তো আমাদের কলেজের অঞ্জলি রায়, যিনি এই কলেজের বলা যায় ফাউন্ডার প্রিন্সিপাল, তিনি কলেজকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন
যে সমস্ত নিয়ম কানুন মেনে এবং ডিসিপ্লিন একদম ভীষণভাবে রেখে, যে আমাদের 10টায় কলেজ শুরু হতো, 4:45-এ শেষ হতো। কেউ কিন্তু সেই পুরো সময়টা বাইরে, কলেজের বাইরে থাকতে পারতো না। আমার মনে আছে যখন খুব ছোট ছিলাম, সবে কলেজে ঢুকেছি, তখন কিছু একটা দোষ করলে, কেউ সমালোচনা করলেই কিন্তু কেঁদে ফেলতাম। এবং কেঁদে যে ফেলতাম, অঞ্জলিদি তখন আমাকে চেপে ধরে নেড়ে বলতেন, কোনো দিন কাঁদবে না। কাঁদবে কেন? জোর গলায় বলো, আমি যেটা করেছি সেটা ঠিক, তুমি যদি ঠিক করে থাকো। এই শিক্ষাটা কিন্তু আমি অঞ্জলিদির কাছে ভীষণ বড় পেয়েছি। ছুটির পর হঠাৎ দেখতাম আমাদের প্রিন্সিপাল অঞ্জলিদি দাঁড়িয়ে আছেন, যাকে আমরা আড়ালে টাইগ্রেসও বলতাম। তিনি দাঁড়িয়ে থাকতেন এবং অর্ডার হতো যে সমস্ত কাঁচের জানলাগুলোতে কাগজ সারতে, গাম দিয়ে কাগজ এতটা আটা গুলে নিয়ে আসতো। ভান্ডারি তখন আমাদের ছিল খুব, সে আটা দিয়ে চেটানো হতো সমস্ত কাগজগুলো। বম্বিং হলে যেন কাঁচের জানলাগুলো ছিটকে না পড়ে এবং কেউ আহত না হয়। চীন ভারত যুদ্ধের সময় একটা চীন ভারত যুদ্ধ হচ্ছে, তাতে রেডিও ছিল, আমাদের হস্টেলেও রেডিও ছিল, তবে কলেজেও ছিল। আর কাগজ রেডিও থেকে আমরা একটা খবর পেতাম। এবং তারপরে যেটা কলেজে কলেজে হয়, সেই সময় চীন ভারত যুদ্ধ সেরে জওয়ানরা যাচ্ছে, তাদের সে মোজা বোনার একটা ব্যাপার ছিল, সে মোজা বোনবার কাজ করতো মেয়েরা, দেখতাম। আর তারপরে মাঝে মাঝে সৈনিকদের জন্য কিছু দিতে হতো, সেটাও মেয়েরা দিত। আর মনে পড়ছে যেটা, সেটা হচ্ছে তখন রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। তিনি গিয়েছিলেন আসানসোলে, এবং তিনি ওই আসানসোল গার্লস কলেজের যে বড় কম্পাউন্ড ছিল, সেইখানে একটা ছোট্ট ক্যাম্প করেছিলেন। সেখানে আমরা তো মেয়েরা ছিলামই, আরও অনেক মেয়ে নানা জায়গা থেকে সেখানে এসে ওর হাতে ডোনেশন দিত, সোনার গয়নাও খুলে দিতে দেখেছি আমি আমার চোখের সামনে। এবং তিনি তারপরে সব কিছু হয়ে গেলে 2 দিন ধরে এই ক্যাম্পটা চলেছিল। তার ছাপ পড়ে ওখানে খুব। আমি যখন গেছি 69-এ, তখন তো মানে উত্তাল সময়ই গেছি, কিন্তু আমার ওখানে গিয়ে কিছুই বুঝিনি যে এত যে মানে তোলপাড় হচ্ছে। এবং সব নামি নামি কলেজগুলোতেও তো অনেক অসুবিধা হয়েছে, ঘটনা ঘটেছে, কিন্তু আসানসোল গার্লস কলেজে আমরা কোনো দিন কিছু দেখি, একটা পোস্টার করতেও দেখি। সেই সময় যুদ্ধের এমন তামামা বেজেছিল যে হোস্টেলে প্রত্যেক দিন আমরা বুঝতে পারতাম যে যুদ্ধ কতটা এগিয়ে গেছে। রাত্রিবেলা সাইরেন বাজলেই সবাই মিলে আমরা নিচে চলে আসতাম। প্রি ইউনিভার্সিটির মেয়েরা তো হাওয়া মাও করে কান্না জুড়ে দিত, বুঝতো না ব্যাপারটা, বিশ্বযুদ্ধটা কী, চাইনিজ অ্যাগ্রেশনটা বা কী। এবার সকাল হতো, রাতকাল হতো, রাতকাল হতো। তারপরে ধীরে ধীরে সেই স্কুল থেকে কলেজ, আমাদের বর্তমান যে আপনারা বিল্ডিং দেখছেন সেখানে আসে, এবং তারপর তার ধীরে ধীরে গভর্নমেন্ট দ্বারা স্বীকৃতি লাভ করে। পরবর্তীকালে বর্ধমান ইউনিভার্সিটিতে তারা স্বীকৃতি লাভ করে, এবং বর্তমানে আমরা কাজী নজরুল ইউনিভার্সিটির স্বীকৃতি নিয়ে আমরা কাজ করে চলেছি। এবং আমার এই কলেজ আপনারা দেখতেই পাবেন সবুজে ঘেরা, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কাছে খুব একটা ভীষণ আবেগ অনুভূতির জায়গায়, অঞ্জলি গার্লস হোস্টেল। কারণ যখন নারী শিক্ষা সূচনা হয়, সেই সময় যাতে মেয়েরা খুব ভালোভাবে তাদের শিক্ষাটা গ্রহণ করতে পারে, দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা যাতে এখানে থেকে নারী শিক্ষার সুযোগটা নিতে পারেন, সেজন্য প্রথমেই কিন্তু আমাদের এই অঞ্জলি গার্লস হোস্টেল তৈরি হয়, এবং সেটি খুব কম সংখ্যক ছাত্রী নিয়ে। কিন্তু বর্তমানে এই হোস্টেল এখন আমাদের প্রায় 80-র অধিক ছাত্রী রয়েছেন, এবং সেখানে আমাদের এই হোস্টেলগুলোতে তাদের সমস্ত কিছু, তাদের খাওয়া দাওয়া, তাদের শারীরিক, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি। তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আমাদের সমগ্র যে শিক্ষক এবং শিক্ষিকা মহল রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই নিয়ে কাজ করে চলেছেন। এবং আপনারা এইদিকেও একটু দেখতে পাবেন, দেখুন মেয়েরা কি সুন্দর ক্লাসের ফাঁকে ফাঁকে, শীতের সূচনা হয়েছে এবং সেখানে তারা নিজেদের মতো করে ক্লাসের ফাঁকে
প্রিপারেশন নিচ্ছে, বন্ধুদের সাথে তারা সেখানে সহযোগিতা নিয়ে শিক্ষাকে তাদের নিজেদের মধ্যে আলোচনার মধ্যে রয়েছে। অঞ্জলি হোস্টেল ছাড়াও 1990-এর দশকের শেষের দিকে নিবেদিতা হোস্টেলের আমাদের কলেজে স্থাপনা হয় এবং সেখানেও বর্তমানে 80-র অধিক ছাত্রী আমাদের রয়েছেন এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধাই আমরা তাদেরকে দিয়ে থাকি, যার জন্য তারা খুব সহজেই এখানে থেকে এই কলেজের যে সুযোগ সুবিধা, আমাদের 20টি সাবজেক্টে আমাদের অনার্স রয়েছে, একটি সাবজেক্টে পল সায়েন্সে আমাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের ভোকেশনাল কোর্স এবং এই হস্টেলের ছাত্রীরা যাতে শারীরিকভাবেও সুস্থ থাকে আমাদের যোগার কোর্স চলে, সেলফ ডিফেন্স ক্যারাটে আমাদের এখানে শেখানো হয়, এছাড়া বিভিন্ন ভোকেশনাল কোর্স, বিউটিশিয়ান কোর্স চলে, আর্ট অ্যান্ড ক্রাফট শেখানো হয়, টেলারিং করানো হয় এবং তারা যাতে নিজেদের পায়ে স্বনির্ভর হতে পারে ওই জন্য আমরা বিভিন্ন উৎকর্ষ বাংলার কোর্সগুলিকেও আমাদের কলেজে বর্তমানে শুরু করেছি এবং সেখান থেকে আমাদের বহু মেয়ে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তারা চাকরি পাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়োজিত হচ্ছে এবং এটা করতে পেরে মেয়েদেরকে এইভাবে স্বনির্ভরতার পথে নিয়ে যেতে পারার যে সুযোগ আমরা পেয়েছি তার জন্য আমরা আপ্লুত এবং মেয়েদের যাত্রা এভাবেই এগিয়ে চলুক। কারণ আমরা মনে করি একজন শিক্ষিকা হিসেবে, একজন প্রশাসক হিসেবে, কারণ মেয়েরা যদি স্বনির্ভর হয় এবং তারা যদি নিজেদের জায়গাটা, নিজেদের একটা আইডেন্টিটি নিয়ে সমাজে বাঁচতে পারে, তাহলে এই সমাজটাকেও আমরা সামগ্রিকভাবে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেই ধারণা নিয়েই আমরা কলেজে আছি এবং আমরা চেষ্টা করছি এইভাবেই মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আসানসোল গার্লস কলেজের একজন অংশীদার হিসেবে বা কর্মী হিসেবে আমরা গর্বিত। এই বছর আমরা 75 বছর উদযাপন করছি। আমাদের কলেজ এই অঞ্চলের একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে আমাদের বহু কৃতি ছাত্র হয়তো এখন এই মুহূর্তে বিদেশেও রয়েছেন। সেই ছাত্রীদের সঙ্গে যেমন মাস্টারমশাই বা শিক্ষকদের যেমন সম্পর্ক, তাদের একাডেমিকের যে ব্যাপারগুলো, তার অন্যদিকে প্রশাসনিক ব্যাপারটাকেও আমরা আমাদের দক্ষতার মধ্যে দিয়ে চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে তাদেরকে সহযোগিতা করার। আমাদের 2003 সালে আমরা তৈরি করি মঞ্চ বিল্ডিং, 2007 সালে আমাদের তৈরি হয় নতুন অফিস বিল্ডিং এবং লাইব্রেরি, 2011 সালে তৈরি হয় আমাদের জুলজি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। পরবর্তীকালে 2015 সালে তুমি যেটা বললে যে সন্দীপ ঘটকের নেতৃত্বে ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের, নো ডাউট তিনি আসার পর থেকে কলেজের মধ্যে কিন্তু একটা উন্নতি জোয়ার চলে আসে। কারণ আমাদের তার ফলে নতুন করে পরিকল্পনার একটা চিন্তা ভাবনা শুরু হলো। তখনই আমরা কলেজ তহবিল থেকে আমরা শুরু করলাম বিদ্যাসাগর ভবন, যেটাকে আমরা বলছি ভাষা চর্চা কেন্দ্র, অর্থাৎ 4টে ভাষা ইংলিশ, বাংলা, হিন্দি এবং সংস্কৃত, 4টে ভাষাকে আমরা এখানে শিফট করলাম। এই নতুন ভবন নির্মাণ করার জন্য মূল যদি কারিগরটা হন ডক্টর সন্দীপ ঘটক, কিন্তু পরবর্তীকালে এখানে বাস্তবায়ন করেছেন আমাদের রুসার যে নোডাল অফিসার প্রদীপ ঘটক এবং অবশ্যই আজকে যিনি বর্তমানে চেয়ারে আছেন ডক্টর মনিকা সাহা, যার দক্ষতা, যার কঠোর পরিশ্রম এবং তার দায়বদ্ধতা, কর্তব্য, প্রত্যেকটা সম্মিলিত প্রয়াসের ফলেই কিন্তু আজকে আমাদের এই নতুন বিল্ডিং। আমার পূর্বসূচিরা আমাকে যে দিয়ে গেছেন ভার, বা কলেজের প্রধান আমাদের প্রিন্সিপাল সাহেব, ভাইস প্রিন্সিপাল সাহেব, তার দেখতে পাচ্ছেন সমস্ত কিছু তাদের নাম দেওয়া আছে এবং আমরা সবসময় অক্লান্ত পরিশ্রম করে যাই যাতে কলেজটা আরও উন্নতির পথে এগিয়ে যায় এবং আমরা যেন এরপরও আমরা কিছু সেলিব্রেশন করতে পারি যাতে কলেজটা আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। তো সেখানে আমরা বেশ কিছু প্রায় 10-12টা ল্যাবে আমরা কিন্তু প্রজেক্টটা স্থাপন করেছি এবং সেখানে আমাদের হাই স্পিড ইন্টারনেট কানেকশন দেওয়ার চেষ্টা করেছি যাতে কিনা আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু আরও কার্যকরী এবং আকর্ষণীয়ভাবে পাঠদান করতে পারেন এবং যারা স্টুডেন্টরা তাদের অবশ্যই ইন্টারেস্টেড হয়। আমাদের স্টুডেন্টদের জন্য এখানে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, টিচারদের জন্য তো রয়েইছে। স্টুডেন্টরা ই-লার্নিং প্ল্যাটফর্ম পায় এবং ডিজিটাল লাইব্রেরি রয়েছে তাদের জন্য, যাতে তাদের শেখার আগ্রহটা পরিসরটা আরও বেশি বড় হয়। আমাদের নেক্সট 25 ইয়ার্সের মধ্যে কলেজকে আর অনেক ভালো জায়গাতে নিয়ে যেতে চাই। তাদের জন্য আমাদের 25 ইয়ার্সের নেক্সট প্ল্যানিং ভিশনটা আমরা কলেজের প্লেসমেন্ট দিক দিয়ে বা কলেজের হলিস্টিক ডেভেলপমেন্টের যদি কথা বলি, তা আমরা সব মিলে এই জন্যে আমরা প্রতিবদ্ধ আছি আর এই করার জন্য আমরা কাজ করছি।
আমাদের সোশ্যাল হতো, আমাদের স্পোর্টস হতো, আমাদের টিচার্স ডে হতো, আমাদের নানান রকম ফাংশন হতো। তাতে অসীমাদি, শহীদবাবু, রীতাদি এরা সব নাচ শেখাতেন, বা শান্তিনিকেতন থেকে নাচের টিচাররা আসতো। তখনকার যুগের কথা বলছি, 72-80 তখন তারা 3 মাস ধরে তাদের রিহার্সাল হতো, আমাদের ফাংশন হবে, সোশ্যাল ফাংশন হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো তারা সেগুলো সব শেখাতেন। তারপরের যুগে এলো সব, এখনও সিঙ্গাপুরে আছে মধুমিতা ওরা সব গান গাইতো, আমি গেছি, আমার সঙ্গে দেখা হয়েছে, দিদি গান গাইছে, ওরা সব গান গাইতো, ব্যাকগ্রাউন্ডে নাচ হতো। তারপরে শুরু হলো কি ওই মিউজিক দিয়ে গান। তো একবার টিচার্স ডেতে ছাত্রীরা আমার ঘরে, মানে ডিপার্টমেন্টে, টিচার্স ডে তো একটা কলেজ দিয়ে হচ্ছে, আবার ছাত্রীরাও টিচার্স ডেতে একটা করতো। তো তারা এরকম মিউজিক বাজিয়ে তারা নাচ করছে। এখনকার যুগের যেটা, এখন জেনারেশন গ্যাপ তো আছেই। আমি তো খুব হলাম, এ কি তোমরা তো সবাই ভালো গান জানো, তাহলে তোমরা গান করো না কেন, এরকম করে করো কেন? এখন বুঝি এরকম করে করাটাই হচ্ছে যুগের হাওয়া। এবং সেই পরিবর্তনটাকে, আমাদের পরিবর্তনের সঙ্গে যদি আমরা না চলতে পারি, আমরা কিন্তু সমাজ কখনো স্থিতিশীল থাকে না। আর তখন কিন্তু ফাংশনগুলো আমরাই করাতাম। অনেক ড্যান্স ড্রামা করিয়েছি আমি। অসীমাদি মেনলি গানের দিকটা দেখতেন, সুরিত বসু মল্লিকও ছিলেন, উনিও মাঝে মাঝে দেখতেন। নাটকেও উনিও মানে আমাদের সাহায্য করতেন। আর এই মানে এত সুন্দর করে আমরা খুব মন দিয়ে ভালোবেসে, মন দিয়ে বলবো কেন, ভালোবেসে আমরা এই কাজটা করতাম আর কি। নমস্কার, আসানসোল গার্লস কলেজের 75তম বর্ষ উদযাপন আমরা করছি, এবং এই 75তম বর্ষে আমাদের কলেজ যে ডকুমেন্টারি ফিল্ম শ্যুট করছে, তাতে আমরা বিভিন্ন সময়ে কলেজের ইতিহাসকে ধরার চেষ্টা করেছি। এবং 2025-এর 1 ডিসেম্বর আমরা যাকে আমাদের মধ্যে পেলাম, আসানসোল গার্লস কলেজকে তার ভাবনায় তিনি কিভাবে দেখছেন, এবং আগামী দিনে আসানসোল গার্লস কলেজের রূপরেখাটাই বা কী, কলেজ কিভাবে এগোবে, এমন একজন যোগ্য অধিনায়কের কাছ থেকে আমরা শুনে নেব তার ভাবনা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর স্বাতী চক্রবর্তী ম্যাডাম, এবং তার নেতৃত্বেই আগামীর আসানসোল গার্লস কলেজ এগিয়ে যাবে। যেটা প্রথমত, যে আমি 1 ডিসেম্বর 2025-এ আমি অধ্যক্ষ হিসাবে আমি এখানে আসি, এবং আসার পরই এই ঐতিহাসিক যে কলেজ যেখানে আমি এসে উপস্থিত হলাম, সেখানে আমি এসে দেখলাম যে এটা 75 বছরের একটি কলেজ। এবং আমি যখন এই কলেজের প্রত্যেকটা করিডোরের সাথে যখন করিডোর দিয়ে হেঁটে যাই, এটা আমি মনে করি যে এটা কোনো একটা ইট কাঠ পাথরের বা কোনো একটা জাস্ট গাঁথুনি নয়। এখানে কিন্তু বহু নারীর সেই স্বপ্ন, তার সংগ্রাম, তার আত্মমর্যাদা, এর প্রত্যেকটা ভিত্তির মধ্যে কিন্তু লুকিয়ে আছে। এবং সেটা অনুভব কিন্তু আমি সেটা করতে পেরেছি। এবং অবশ্যই যেটা আজকে আমরা দেখছি যে অধ্যক্ষা ডক্টর অঞ্জলি রায় যেভাবে তার স্বপ্ন দেখেছিলেন, ঠিক সেভাবেই এই স্বপ্নটা বাস্তবের রূপরেখায় কিন্তু এটা মানে সমস্ত পৃথিবীর সমস্ত প্রান্তে আজকে আসানসোল গার্লস কলেজের মেয়েদের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে গেছে। ছাত্রীরা বহু জায়গায় তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছে, এবং বিভিন্ন কাজে তারা মানে তারা যথেষ্ট স্কিলস, যেটা আমরা সবসময় এখনকার যুগে যেটা বলে থাকি যে আজকাল আমাদের মেয়েরা কিন্তু সমস্ত রকম স্কিলসে তারা পারদর্শী হয়ে উঠেছে। শুধু পড়াশোনা নয়, এখানকার মেয়েরা কিন্তু তারা খেলাধুলা থেকে শুরু করে সমস্ত রকম তাদের যে অ্যালাইড যে সেক্টরসগুলো, সেখানগুলোতেও কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। সুতরাং শিক্ষার আলো আজকে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে এই আসানসোল গার্লস কলেজ কিন্তু ছড়িয়ে দিয়েছে। এই যে আমাদের আসানসোল গার্লস কলেজ, এটার
যে ইতিহাস, এটা কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাস, এবং এই ইতিহাসকে আমাদের ভবিষ্যতের প্রজন্মের কাছে প্রাণোজ্জ্বল করে রাখা এবং সেটাকে তারা যেন সেই অনুভূতিটা পায়, এবং সেটা কিন্তু আমাদের এই আসানসোল গার্লস কলেজের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা করিডোরে, সমস্ত জায়গায় কিন্তু সেই উপস্থিতিটা কিন্তু আমরা সেটা অনুভব করি, এবং সেইটাকে নিয়ে আমরা সেই পাথেয়টাকে নিয়ে চাই আগামী প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং তাদেরকে একটা সেন্টার অফ এক্সিলেন্সি স্টাডিজের ক্ষেত্রে সেটাকে আমরা সমাজকে উপহার দিতে, এবং আমাদের আসানসোলবাসী তথা সমস্ত ভারতবর্ষের কাছেই আসানসোল গার্লস কলেজ যেন একটা মহান জায়গা, প্রতিষ্ঠান হয়ে যেন আগামী দিনে সেই জায়গাটা যেন এসে দাঁড়াতে। শান্তিসুধা আবার বিএম কলেজে অধ্যাপনা শুরু করেন। এই সময় তার বাবা মা ইহধাম ছেড়ে গেলেন। তিনি তখন পশ্চিমবাংলায় এসে আসানসোলের মণিমালা গার্লস কলেজে অধ্যক্ষ হিসাবে যোগ দেন। ওখানে 1 বছর কাজ করার পর হুগলি উইমেন্স কলেজে কাজ নেন শান্তিসুধা ঘোষ। ওইখানেই উনি রিটায়ার করেছেন। তখন পলিটিক্যালিও একটা টার্মাইল চলছিল চারদিকেই। ওই নকশাল মুভমেন্ট শেষ হচ্ছে, লেফট ফ্রন্টের এই যে পিরিয়ডটা চালু হয়েছে, তারপর আমরা কনস্ট্রাকটিভ ওয়েতেই পেয়েছি। বিশেষ করে আমাদের শিক্ষকরা সমস্ত প্রাইমারি সেকশন থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকেই একটা মর্যাদার আসন পেয়েছিলাম। তখনকার দিনে স্টুডেন্টদের সম্বন্ধে মানে সম্পর্কে আমাদের যা ধারণা ছিল এখন আর সেটা নেই। স্টুডেন্টদের সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। তো তখন আমাদের যে ছিলেন আমাদের প্রফেসররা, প্রত্যেকের সঙ্গে আমাদের ভীষণ ক্লোজ রিলেশনশিপ ছিল। অঞ্জলিদি তো ছিলেন আমাদের মাথার ওপরেই, অঙ্কের ছিলেন বিজনবাবু, এত ফ্রেন্ডলি মানুষ। এই যে এখানে পেরিয়ে এলাম ব্যাডমিন্টন কোর্টটা, ওই ব্যাডমিন্টন কোর্টে বিজনবাবু সব ছাত্রীদের সঙ্গে খেলতেন। তো ওটা আমাদের ভীষণ ছিল। প্রফেসর হ্যাঁ, আর হ্যাঁ, সাদা ধুতি পাঞ্জাবি পরতেন, আর ওই ধুতি পরেই কিন্তু উনি ব্যাডমিন্টন খেলতেন আর ছাত্রীদের সঙ্গে খেলতেন। মাঝে মাঝে সুরিত বসু মল্লিক ছিলেন ইকোনমিক্সের, উনিও খেলতেন। তো এটা ছিল বিজনবাবু। তখন কলেজের নিয়মকানুন এই রকমই করা ছিল, আর বা অঞ্জলিদির অ্যাডমিনিস্ট্রেশনে কলেজের নিয়মকানুন এই রকমই ছিল যে তোমাকে আসতে হবে সকালে, বাড়ি ফিরবে বিকেলে, 4:45 পর্যন্ত ক্লাস ছিল। সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঐক্যবদ্ধ একটা প্রয়াস। এই যে এক সূত্রে বাঁধা রয়েছে এই কলেজের অধ্যাপক, এই কলেজের শিক্ষাকর্মী, এই কলেজের ছাত্রীরা, যেটা কিন্তু খুব কম প্রতিষ্ঠানে রয়েছে, এবং সেটাই কিন্তু কলেজের উন্নতির একমাত্র মূল মন্ত্র। এবং স্টুডেন্ট যেভাবে আমরা স্টুডেন্টদের পেয়েছি বা তাদের ছেড়ে আমি আর কোনো সময় যাওয়ার কথা মনেই পড়েনি। পঠন পাঠনের ব্যাপারেও কিন্তু শিক্ষকদের যে পরিশ্রম, যেভাবে তারা ছাত্রীদের প্রতি মানে পড়াশোনার দিকে ভীষণভাবে নজর দিতেন, ঠিক পাশাপাশিভাবে আমরা দেখেছি যে আমাদের কলেজে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু ছাত্রীরা পড়তে আসে। শুধু যে আমাদের তা নয়, কিন্তু আমাদের পরিপূরক ছিল আমাদের ছাত্রীরা। এত ওবিডিয়েন্ট, এত ওয়েল বিহেভড, আমি সত্যি কাউকে এখনও মনে রেখে দিয়েছি যে এত ভালো ছিল। তাতে আমার মনে হয়েছে আমাদের কলেজের যারা অধ্যাপিকা ছিলেন, অধ্যাপকও ছিলেন কয়েকজন, তারা যেভাবে আমাদের পড়িয়েছেন তার মধ্যে যে দায়িত্ববোধের পরিচয় ছিল, সেইটা আমি এখন আর মানে আছে বলে আমার মনে হয় না। হয়তো কারো কোথাও আছে অবকাশ, তারা হয়তো সেই অবসর পান না। ক্লাসে গেলে যখন সেটা বুঝে গিয়ে পড়াতাম আর ছাত্রীদের বোঝাতাম, ক্লাস থেকে ফিরে এলে না মনে হলো করিডোরটা দিয়ে হাঁটছি না, হাওয়া দিয়ে হাঁটছি। এত আনন্দ হতো, এত আনন্দ, মানে ছাত্রদের পড়িয়ে আমরা সমৃদ্ধ,
ওরা কি পায় না পায় ওরা তার বিচার করবে, কিন্তু সমৃদ্ধ হই আমরা। যে মাতা পিতা মা যা বলবেন তা শুনবে, এগুলো আমি ক্লাসে বলতাম। পড়ার ফাঁকে ফাঁকে এগুলো আমি মেয়েদের এইভাবে বলতাম। এবং মেয়েদের সঙ্গে আমার একটা অদ্ভুত প্রাণের যোগাযোগ ছিল। আমি কোনো মেয়েকে কোনো দিন খারাপ হতে দেখিনি, নট এ সিঙ্গল ডে আমি দেখিনি যে এই মেয়েটা খারাপ আচরণ করেছে, কোনো দিন দেখিনি। ওরা ক্লাসে এলেই দিদি, যখন আমার হাজব্যান্ড চলে গেলে, দিদি ভাত খেয়েছেন তো, দিদি ওষুধ খেয়েছেন তো, এই রকম রিলেশান। হ্যাঁ, এই যে স্টুডেন্টস টিচার রিলেশান, এটা আসানসোল গার্লস কলেজের একটা সম্পদ। এই সম্পদ হারায় না। সাময়িকভাবে কালের স্রোতেতে নানান রকম এসে যায়, কিন্তু এই সম্পদ বেদ হচ্ছে চিরন্তন। এই সম্পদ চিরন্তন থেকে থাকবে। আমার বাবাও কিন্তু এখানে অধ্যাপনা করে গেছেন বেশ 5-6 বছর, ঠিক অ্যাকচুয়ালি মনে নেই আমার কবে ঢুকেছিলেন কবে গেছেন, কিন্তু এটুকু জানি আমার বাবা ইসকোতে চিফ কেমিস্ট হয়েছিলেন। সেখানে রিটায়ার করার পর 1967-এ সম্ভবত অঞ্জলি দি বাবাকে ডেকে নিয়েছিলেন এখানকার পার্ট টাইমে কাজ করার জন্য। তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন বীরেনবাবু, বীরেন্দ্রনাথ চক্রবর্তী, আর দীপকমণি মুখার্জি, আর আমার বাবা। এনারা তিনজনে মিলে খুব ঘনিষ্ঠভাবে ডিপার্টমেন্টটাকে চালিয়েছেন। যেহেতু তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট খোলা হয় অনার্স, তখন বাবা আমার সকাল 11টায় আসতেন, বিকেল 5টা পর্যন্ত থাকতেন। থিওরি ক্লাস, মোরওভার প্র্যাকটিক্যাল ক্লাসটা বেশি করে নিতেন, এবং তার সঙ্গে সান্ধ্য একটা বেশ বৈঠক, আলোচনা, আড্ডা সবই হতো। 75 সাল থেকে দীর্ঘ আমরা 45 বছর কাজ করেছি। 45 বছর কিছু মাস, আর আমি 45 বছর 1 মাস। এটা আমাদের এখন কর্মজীবন। তখন খুবই নিয়ম কারণ খুব ভালো ছিল। পড়াশোনার দিক থেকে বলুন, তখন প্রিন্সিপাল অঞ্জলি ছিলেন, সুপারিনটেন্ডেন্ট তখন তখন সিটের জন্য খুবই হতো, যেহেতু একটা হোস্টেল। তখন তার ফোন টোন ছিল না, তখন চিঠি, মানে পোস্ট অফিস থেকে চিঠি আসতো, যে মানে খামতাগুলো নিয়ে আসতো, মেয়েরা আবার লিখে পরে জমা দিত, সেটা আবার পড়তো সুপারিনটেন্ডেন্ট, তারপরে আবার পোস্ট হতো। আর যখন চিঠি আসতো সুপারিনটেন্ডেন্ট সেগুলো পড়ে দেখতেন, তারপরে মেয়েদিকে সেটা পেয়ারার সময় দেওয়া হতো। তখন সিস্টেম এরকম ছিল। নিশ্চয়ই মেয়েটা, তার নাম ছিল কুসুম। অনেক আগে আমার শুরুর জীবনে, মানে চাকরি জীবনের শুরুর দিকে, ওই ব্যাচটা খুব মানে কী বল, প্রাণচঞ্চল ছিল। নানা রকম কিছু, তখনকার প্রিন্সিপাল ছিল মাননীয় রেবা ঘোষ মহাশয়, তার সঙ্গে মনোমালিন্য বা কিছু সমস্যা দেখা দেওয়া, তারা আন্দোলনও করেছে, এবং সেই ছাত্রীগুলোর মধ্যেই কেউ কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চলে গেছে। দেখতে পেয়েছিলাম যে মেয়েরা কারেক্টলি যদি কোনো টিচারের এগেনস্টেও কমপ্লেন করে, টিচারের এগেনস্টে কমপ্লেন, অন্য কোনো কমপ্লেন নেই, পড়াশোনার ব্যাপারেও কমপ্লেন, ডেজ আফটার ডেজ ছুটি নিচ্ছে। ছুটিটা বেরিয়ে গেল, তারপর সে ছুটি নিয়ে এসে তার লিখিত বই প্রচার করে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই সময় যে ছুটিগুলো দিচ্ছে, সেইগুলো যখন সেই যে স্টুডেন্টরা বললো, সেইটা নিয়ে আমাদের মধ্যে অনেকে একটা প্রশ্ন করেছিল, যে আমি বললাম যে এটার একটা বিহিত হওয়া দরকার। স্টুডেন্টরা ঠিক বলছেন, স্যার তখন বলেন, যখন যখন যুক্তিতে পেরে উঠলেন না, এবং স্ট্যাটিস্টিক দেখালাম যে স্টুডেন্টরা ঠিক বলছে, অমুক দিন টিচার আসেননি, তখন টিচার কাউন্সিলে যারা তখনকার অনাদি কুণ্ডু এরা বোঝানোর চেষ্টা করছে যে না করছে। শেষ পর্যন্ত রাত থেকে ওয়ান অফ দ্য সিনিয়র টিচার উনি বললেন, আপনি কি বলতে চান যে তাহলে টিচার হয়ে একজন টিচারের এগেনস্টে বলবো না, টিচার হয়ে টিচারের এগেনস্টে বলতেই হবে। তাই ওই যে আমাদের সম্পর্কগুলো এত সুন্দরভাবে আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। আমি মনে করি আমি এই যে 3টে বছর কলেজে ছিলাম, এটা আমার কাছে কিন্তু সারা জীবনের সঞ্চয়। কলেজ খুব ভালো ছিল, পড়াশোনা খুব ভালো হতো, রেজাল্টও ভালো হতো। মানে বিকেলবেলায় ওই যে আমাদের 3 পিরিয়ড ধরে প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো, তখন প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন একবার আমরা স্টাফ রুমে যেতামই, ওদের সঙ্গে একটু কথা বলবো। মানে ভীষণ উইটি আর ভীষণ সুন্দর কথা বলতেন, স্টাফ রুম জমজমাট।
আমি যে বিভিন্ন রকমের বই নিচ্ছি ওখান থেকে, কলেজে যিনি লাইব্রেরিয়ান ছিলেন তিনি খেয়াল রাখতেন এবং তিনি কোনো বই এলে মনে রাখতেন যে আচ্ছা সুমিতা আসলে ওকে এই বইটা বলবো। এই যে সার্বিক একটা মনোযোগ, একটি ছাত্র বা ছাত্রী কিভাবে তৈরি হয়ে উঠবে, এই পরিবেশ এখন তো আর নেই, প্রায় কোথাওই নেই। ছাপিয়ে কেন জানি সব ইউনিভার্সিটি সব কিছু ছাপিয়ে এখনও আসানসোল গার্লস কলেজটাই সামনে আসে। এখনও বলতে ভালো লাগে আমি গার্লস কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, আমরা তো এক পরিবার। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একজন বলছে কি গার্লস কলেজ, আসানসোল গার্লস কলেজ, ও বাবা এ তো ফার্স্ট হবেই। একেবারে প্রথমের দিকে ছিল কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, এবং বর্ধমান ইউনিভার্সিটি যখন প্রত্যেক বছর গ্র্যাজুয়েশন লেভেলের রেজাল্ট বেরোতো, দেখা যেত যে যতগুলো সাবজেক্টে অনার্স ছিল তার বেশিরভাগ সাবজেক্টের যারা টপার তারা সবই কিন্তু আসানসোল গার্লস কলেজের। সেটা হচ্ছে আমার যেটা দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে এই এলাকার মধ্যে শুধুমাত্র মহিলা কলেজ বলে নয়, এটি এই এলাকার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবেতে আমরা তাকে দেখেছি। আসানসোল গার্লস কলেজ এখন যেমন নাম করেছে তখনও ঠিক এমনিই নাম ছিল, বলা হতো এটাকে বার্ডন ইউনিভার্সিটির ব্রেভন। পড়াশুনোর দিক থেকে আসানসোল কলেজ খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। সবাই বলতো যে এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ব্রাহ্মণ কলেজ, মানে কলকাতায় ব্রাহ্মণ মেয়েদের কলেজ, বিখ্যাত কলেজ সব রকমের, সব দিকেই পড়াশোনা, পঠন পাঠন, সমস্ত পরিচালনা সব কিছু। তো সেটা আমাদের খুব ভালো লাগতো শুনে। তখন যেমন আসানসোল গার্লস কলেজ আমাদেরকে টানতো এখনও তেমনি টানে, তাই তো আমরা ছুটে এসেছি এই আসানসোল গার্লস কলেজের বুকে, এবং প্রার্থনা করি যুগ যুগ যেন আসানসোল গার্লস কলেজ এমনি করে একটা জলজলের নাম হয়ে আমাদের শিক্ষা জগতের মধ্যে বিরাজ করুক। অনেক ধন্যবাদ।